স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজি সহ নিত্যপণ্যের দাম, বিপাকে সাধারণ ক্রেতা। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ইস্যুতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার, সাধারণ ছুটি। এবার বিস্তারিত। রাজধানীর বাজারে সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 60 টাকা। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর কারণ বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সবজির চাহিদাও বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। অধিকাংশ সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 160 টাকায়। কাঁকরোল 160 টাকা কেজি, এখন সিজন, এখন তো 160 টাকা কেজি হওয়ার কথা না কাঁকরোলের দাম। বরবটি 120 টাকা কেজি। ফ্রাইডে তো সব জিনিসের দাম একটু ওরা বাড়াই দেয়, একটু বাংলাদেশের মতো সুযোগী বাঙালি আমরা। মিষ্টি কুমড়া লইছে একটা 80 টাকা দিয়া, আর বরবটি লইছে 120 টাকা। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি, বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে সবজির দাম বেড়েছে। লাউ 50-70 টাকা কিনে পড়ে এক একটা পিস। আবার আপনার কোমরে যে এটা কিন্তু 25 টাকা, আর হাইব্রিড বিক্রি 20 টাকা কেজি। 5-10টা ডিমের ভালো মন্দ থাকে। বেগুন 100 টাকা, ভেন্ডি 80 টাকা, উস্তা 100 টাকা, শসা 60 টাকা, বটবুটি 100 টাকা। ওই টকটমোটো আছে এটা 80 টাকা কেজি। সব মানে সব দাম বেশি। দাম বেশির কারণ ভাই অনেকে গাড়ি পরিবহন খরচ বেশি। চাল, ডাল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে এই সপ্তাহেও। একটা 5 লিটার তেল কিন্তু 40 টাকা কমে গায়ে লেখার থেকে। এখন কারণ বাজারে এসে মানুষ যা গায়ে দাম লেখা তা দাম দিয়ে তেল কিনতেছে। পোলাও চাল যে এখন বড় মৌসুম, পোলাও চাল ছিল 130, 120, এখন বর্তমানে খোলা পোলাও চাল ভালো মানটা 150, প্যাকেট 170 টাকা। বেশ কয়েক সপ্তাহ পর দাম বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের। সামনে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। পেঁয়াজ হলো 30 টাকা, এখন বর্তমানে হচ্ছে 40 টাকা কেজি। আদা আসলে 160 টাকা, এখন বেচতে আছে 180 টাকা, 20 টাকা বাড়তি। রসুন আসলে 160 টাকা, 70 টাকা, এখন 200 টাকা কেজি হয়েছে। পর্যাপ্ত মাছের সরবরাহ থাকলেও সব ধরনের মাছের দাম বেশি বলছেন ক্রেতারা। আর বিক্রেতা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে মাছ। রুই, কাতল, তারপর হচ্ছে আপনার ওই ইলিশ তো একদম ধরাছোঁয়ার বাইরে। 500-600 গ্রাম ইলিশের দাম 2000 টাকা কেজি চায়, বিক্রি করতেছে আরও বেশি চায়। সো ওভারঅল ভেরি এক্সপেন্সিভ। নির্দিষ্ট দাম নাই আর কি, মাছের দাম ছোট বড়োর উপর আর কি নির্ভর করে, এটা আর কি। আর বাজারে সব কিছুর দামই বেশি আর কি, চড়া দাম আর কি। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশব্যাপী তেলের পাম্পগুলোতে এখনও যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তি এড়াতে জেলা প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁয় ভোগান্তি অনিয়ম রোধে প্রায় সকল ফিলিং স্টেশনে জেলা প্রশাসন চালু করেছে ফুয়েল সেন্টার। পাশাপাশি ট্রাক ও বাস ও প্রাইভেট কার চালকরা ভোগান্তিতে পড়েন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ স্টক থাকছে ততক্ষণ তারা তেল সরবরাহ করছেন। এদিকে জেলার সাথিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও 210 লিটার তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। ছুটির দিনেও চলছে জাতীয় সংসদের অধিবেশন। সকালের সেশনে স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা। সে সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ অন্তত 10টি বিল পাশ হয়। দুপুরের বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, সাইবার সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ বেশ কিছু বিল কণ্ঠভোটে পাশ হয়। এর আগে সংসদে অর্থমন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই দেশকে এগিয়ে নিতে হবে। বিগত সরকারের আমলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন, নানামুখী চাপ মোকাবেলা করে
2026-27 অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ হাতে নিয়েছি। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। শেরপুর ও বগুড়া উপনির্বাচনের ফলাফলে প্রমাণ হয়েছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুর ও বগুড়া নির্বাচনের ফল বাতিল এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বক্তারা আরও বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করেন জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 থেকে মাগুরা ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি। বর্তমান বিপন্ন অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতি আনতে পারে। এক্ষেত্রে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে তারা এসব কথা বলেন। 2 দিনব্যাপী এই সম্মেলন প্রায় 400 প্রতিযোগী অংশ নিচ্ছে। জয় 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 রে মানব, অভ্যুদয় মন্ত্রী উঠিল মহাকাশে, এই মন্ত্রে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এতে অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। বাঙালির মানুষ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয়। বর্তমান সময়ের অস্থিরতা, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর যে আঘাত আসছে তা প্রতিহত করতে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখছি যে সঙ্গীতের চর্চা ঘরে ঘরে হতো, পারিবারিকভাবে হতো, প্রাতিষ্ঠানিকভাবে হতো, সেটা কেমনভাবে সংকীর্ণ হয়ে গেছে এবং কেমনভাবে বাংলাদেশ, সেই রবীন্দ্রনাথই বলেছিলেন, প্রাণহীন গানহীন একটা জায়গাতে পরিণত হচ্ছে। সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বৈশ্বিকভাবে মানুষ এখন বিপন্ন বোধ করছে। হাজার বছরের পুরনো সভ্যতা ধ্বংসের আয়োজনে হারিয়ে যাচ্ছে মানবতা। আবার দেশেও মানুষ ও সমাজ নানাভাবে আক্রান্ত হচ্ছে। এই অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতি আনতে পারে। প্রতিটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে নানাভাবে নানা রকম অবদান রচনা করেছে এবং পারস্যের সভ্যতা সেইখানে সভ্যতার আরেকটি বড় স্তম্ভ। বাংলার সভ্যতা 1000 বছরের প্রাচীন সভ্যতা, সেটার ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই খর্বিত বাংলা ভূখণ্ড, কিন্তু অধিকাংশ বাংলা ভূখণ্ড নিয়ে বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। পুরো দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে যারা উত্তীর্ণ হয়েছেন তারাই উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার, এই ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। সরকারি দল বিএনপির প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিকে ঘিরে চলছে বিতর্ক, আর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলের সদস্যরা। 2024 সালের 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক ঐকমত্যের কথা বলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। পরিকল্পনা ছিল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনবেন। তবে বিপত্তি বাধে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালে দলটি মনে করে জাতীয় সংসদের হাতে থাকবে সংবিধান সংশোধনের ক্ষমতা। ফলে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে দেখা যায় সরকার ও বিরোধী দলকে। বিএনপি বলছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না, তাই পুরো প্রক্রিয়াটি অবৈধ। বিপরীতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দলটির। যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা
একটা রিপোর্ট প্রণয়ন করব। সংসদে প্রস্তাবটি নীতিগতভাবে গৃহীত হলেও সদস্য সংখ্যার অনুপাত নিয়ে সরকারি দলের সাথে বিরোধী দলের মতানৈক্যের মধ্যে আটকে আছে কমিটি গঠন প্রক্রিয়া। এখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? কমিটিতে বিরোধী দল যোগ দেবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিএনপির প্রস্তাবিত কমিটি অগ্রহণযোগ্য ও বেআইনি বলছে এনসিপি। তারা যে সংশোধনী কমিটির কথা বলতেছে সেটা আদতে কোনো আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কমিটি নয়। সংবিধান সংস্কার পরিষদের যে কমিটি সেটার দিকে আমরা অগ্রসর হতে চাই। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন অতীতেও বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে। কমিটিতে সমান প্রতিনিধিত্বের দাবি বাস্তবসম্মত নয়। বিএনপির তো মেজরিটি সংখ্যক সদস্য থাকবে, এইটাই তো গণতন্ত্রের মূল স্তম্ভ, তাই না? যে মেজরিটির কথা শুনতে হবে আপনার। এখন যারা বলছেন যে তাদেরকে সমান সংখ্যক পদ দিতে হবে, তারা এটা সাংবিধানিক প্রক্রিয়াকে ইগনোর করছেন। কিন্তু সংসদের ভিতরে থাকলে সংসদের রুলস অফ প্রসিডিওর, সংবিধান এর বাইরে যাই বলেন এটা অন্যায় এবং অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে সরকার গঠন করা দল বিএনপি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন করলে তা আইনি জটিলতার মুখে পড়বে না। তবে বিষয়টি রাজনৈতিকভাবে একপেশে হতে পারে এবং তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। আবহাওয়া অনুকূল থাকায় এবার দিনাজপুরের লিচু বাগান জুড়ে উৎসবের আমেজ চলছে। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মুকুল। চায়না 3, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ এবার বেড়েছে। দিনাজপুরের লিচু বাগান জুড়ে এখন উৎসবের আমেজ। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লিচুর মুকুল। চাষিরা সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। মৌমাছির গুনগুন শব্দে মুখর হয়ে উঠেছে বাগানগুলো। লিচুর জন্য খ্যাত দিনাজপুরের মাধববাটি, মাসিমপুর ও উলিপুর সহ বিভিন্ন এলাকায় এবার মুকুলের সমারোহ চোখে পড়ছে। পাশাপাশি চায়না 3, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু আবাদ হয়েছে ব্যাপকভাবে। এবার ইনশাআল্লাহ মুকুট মোটামুটি ভালোই আছে। আমাদের বাগানে যে মুকুট আসছে মোটামুটি ভালো। মাদ্রাজি আছে, বেদনা আছে, বোম্বাই আছে। দিনাজপুরে বর্তমানে মোট 5,484 হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10,068টি লিচু বাগান রয়েছে। এর মধ্যে 3,225 হেক্টরে বোম্বাই, 1,990 হেক্টরে মাদ্রাজি, 709 হেক্টরে চায়না 3, 308 হেক্টরে বেদেনা, 128 হেক্টরে চায়না 2, 24.5 হেক্টরে কাঁঠালি এবং 0.26 হেক্টরে মুজাফফরি জাতের লিচু আবাদ করা হয়েছে। এবারে যে চৈত্র মাস মানে খরা সিজন, খরার জন্য আমরা যে উঁচু গাছে গোড়ায় পানি দিতে হচ্ছে, বেড করে একই গাছে গোড়া বাঁধে পানি দিতে হচ্ছে, মেশিন দিয়ে সেচ দিচ্ছি যাতে একটু রস হয় আর কি। গত বছরের তুলনায় এবার মুকুল প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন চাষিরা। কৃষি কর্মকর্তার পরামর্শ মেনে পানি ও জৈব সার ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। লিচু যখন ফুল ফুটে যাবে, ফুল ফোটার পরেও একটি ছত্রাকনাশক এবং কীটনাশক যাতে স্প্রে করে এই পরামর্শটি আমরা প্রদান করছি। সেই সাথে যখন ফল মোটরদানার মতো হবে তখন আমরা গাছের গোড়ায় যাতে পানির যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সেচের ব্যবস্থাপনা করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা করছেন লিচু চাষিরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 2 দিনের সাধারণ ছুটি চলছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাগরিকদের চলাচলে শহর দুটিতে আরোপ করা হয়েছে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। বৃহস্পতিবার ও শুক্রবার এ ছুটিতে সব স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ থাকবে। এমনকি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ফেডারেল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট এবং নির্বাচন কমিশনও বন্ধ রয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য সড়কে লোকজনের উপস্থিতি কমাতেই এই ব্যবস্থা পাকিস্তান সরকারের। আগামীকাল পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে এ শান্তি আলোচনার কথা রয়েছে।
দ্বাদশ স্বাধীনতা দিবস 7 সাইড রাগবি প্রতিযোগিতায় শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে এএসআর ক্লাবকে 43-0 গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নারী বিভাগে ট্রফি জিতেছে আনসার ও ভিডিপি। এখানেও এএসআর রাগবি ক্লাব হেরেছে 12-0 গোল ব্যবধানে। মোট 8 দলের একদিনের লিগ ভিত্তিক 7 সাইড টুর্নামেন্টে অংশ নেয় মোট 8টি দল। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন গুলশান ইউথ ক্লাবের সভাপতি, আর বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন নারী ও পুরুষ দলের হাতে শিরোপা তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। এ সময় রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাল জহির স্বপন সহ সাধারণ সম্পাদক ও সহ সভাপতিরা উপস্থিত ছিলেন। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজি সহ নিত্যপণ্যের দাম, বিপাকে সাধারণ ক্রেতা। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা ইস্যুতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার, সাধারণ ছুটি। ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর লড়াই, 2-1 ব্যবধানে আবাহনীর স্বস্তির জয়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।